শাশুড়িকে চোখ খুলতে দেখে বউ তাড়াতাড়ি করে মনোজকে বললে, মাকে উঠতে দিও না, আমি চট করে এক পেয়ালা গরম দুধ নিয়ে আসছি। মা হাত নেড়ে বারণ করে আস্তে আস্তে বললেন, বৌমা, মনোজ, তোমরা দুজনা আমার দুপাশে বসো, ঘাবড়াবার কিছু নেই। হঠাৎ মাথাটা কেমন করে উঠল, তাও কিছু নয়। কি করতে গরম দুধ খেতে যাব? দুধটুদের দরকার নেই, তোমরা বসো, অনেক কথা আছে। বুঝতে পারছো তো, সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে, কিন্তু কে এসব ঘটালো কিছুই বুঝে উঠতে পারছি না। মনোজ ও বউ তারাও কি চাই কিছু বুঝে উঠতে পারছে? এইসব তেলেসমাতি কাণ্ড কারখানা দেখে নৌকার সবারই চোখ কপালে উঠেছে। মায়ের দুপাশে বউ ও ছেলে বসল। মা থেমে থেমে ধরা গলায় বলতে লাগলেন, বাবা মনোজ, সর্বনাশের আর কিছু বাকি রইল না, সংসারটা ছারখার হয়ে গেল। কিন্তু কি করে এসব কাণ্ড ঘটল? মা বেটা দুজনকেই দিন দুপুরে এভাবে ঠকালে সেই শয়তানরা কারা? রাজধানীতে তোমার কাছে গিয়েছিল সে জাল নোলাই বা কে? আর ময়নাডাঙ্গায় তোমার চিঠি নিয়ে এসেছিল সেই কানা ভোলা, সেই শয়তানটাই বা কে? আমি এখন হলপ করে বলতে পারি যে কানা ভোলা আমাদের এই ভোলা নয়। অমন কানা চোখ কিছুতেই সারতে পারে না। মায়ের কথার পিঠে বউ ফস করে বলে, মা, ময়নাডাঙ্গায় আমাদের বাড়িতে রাজধানীর লড়াইয়ের খবর নিয়ে সেই যে কানা ফকির গিয়েছিল। মা বউয়ের মুখের কথা কেড়ে নিয়ে বলেন, ছি মা, কানা ফকিরকে কানা বলতে নেই, পাপ হয়। মনোজ তাড়াতাড়ি করে বউকে জিজ্ঞেস করে, কোন কানা ফকির? কবে গিয়েছিল? লড়াইয়ের কথা কি বলেছিল? কোন চোখ কানা ছিল? মনোজের অস্থিরতা দেখে বউ ঘাবড়ে গিয়ে বলে, বাঁ চোখ কানা ছিল। তাই না মা, বাঁ চোখ কানা ছিল না? মা ঢোক গিলে বলেন, হ্যাঁ, বাঁ চোখ কানা ছিল। মনোজের বুক ধড়াস ধড়াস করে, হাত পা ঠান্ডা হয়ে আসে। সে দম বন্ধ করে জিজ্ঞাসা করে, কোন চোখ বললে? মা একটু বিরক্ত হয়ে বলেন, কোন চোখ আবার? বাঁ চোখ। কেন, তাতে কি হয়েছে? এবার মনোজ চিৎকার করে ওঠে, তবে যে তুমি সেই শয়তানটাকে কানা বলতে তোমার বৌমাকে বারণ করছো? বুঝতে পারছো না? সেই শয়তানটা ফকির নয়। তোমরা বলছো জাল ভোলার বাঁ চোখ কানা ছিল, আর সেই শয়তান ফকিরেরও বাঁ চোখ কানা। তাহলে এই তো সব মিলে যাচ্ছে। যে বেটা নোলা সেজেছিল, গুলতির মারের চোটে তার গাল আলু ফোলা হয়েছিল, দুদিনেই সেরে সুরে গেছে। আর এই বেটার বাঁ চোখ তাক করে মেরেছিলাম, চোখটা তাই গেছে কানা হয়ে। আমার বুঝতে আর বাকি নেই, বুঝলে মা, সব পরিষ্কার হয়ে গেছে। বউ ফ্যাল ফ্যাল করে মনোজের পানে তাকায়, আর মা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করেন, কি বুঝবো বাবা, কি পরিষ্কার হয়ে গেছে? রাগে মনোজের ব্রহ্মতালু দপদপ করে, তার চোখ থেকে আগুন ছোটে। সে হাত পা ছড়ে, দাঁত কিরমির করে আর চিৎকার করে বলে, এ সব কাণ্ড সেই বদমাইশ জানোয়ার দুটো, শয়তান শিয়াল, ওদের আমি জাহান্নামে পাঠাবো। বেটারা ভেবেছে কি, এবার আসুক না, একবার মজা দেখিয়ে দেব, দুটোকে ধরে একসঙ্গে পুড়িয়ে মারব। চিৎকার করতে করতে মনোজ ভিমরি খেয়ে নৌকার পাটাতনের উপর ধপাস করে পড়ে যায়। মা ও বউ একসঙ্গে চেঁচিয়ে ওঠে, ওরে কি সর্বনাশ হলো রে! শোক পোশাক ছাড়া আর অন্য কোনো কাপড় জামা ভোলা সঙ্গে করে আনেনি। মনোজের কাছে ধমক খেয়ে সোজা বন্দর পানে দিয়েছে দৌড়। এ দোকান ও দোকান ঘুরে দরদস্তুর করে এক প্রস্থ নতুন কাপড় কিনে দোকানে বসেই ভোলা শোক পোশাক পাল্টালো। তারপর ছুটতে ছুটতে যখন সে নৌকায় এলো, তখন মনোজ সুস্থ হয়ে উঠেছে। সবাই তাকে ঘিরে কাঠ হয়ে বসে আছে।
কারো মুখে কথাটি নেই, সবাই চুপচাপ। বাঘমারায় দুটো শেয়ালকে গুলতি মেরে তাদের কাছ থেকে একটা বই কেড়ে নেওয়া থেকে শুরু করে এক এক করে সব ঘটনা ইতিমধ্যে তারা মনোজের কাছ থেকে শুনেছে। শুনে থ মেরে গেছে। মনোজ দু হাঁটুতে মাথা গুজে বসে আছে। ভোলা এসেই কর্ত্রীমার পায়ের কাছে নৌকার পাটাতনে ঢিপ করে কপাল ঠুকে প্রণাম করলে। কর্ত্রীমা গম্ভীর স্বরে বলেন, থাক থাক, বেঁচে থাকো। হ্যাঁ, তোমায় একটা কথা বলবো ভাবছি। আচ্ছা বাবা ভোলা, তুমি তো সবই জানো। মনোজের মুখে আমরাও সব শুনলাম। বইটার জন্য ওরা সরাইখানা অবধি ধাওয়া করেছিল। কি সাংঘাতিক কথা বলো তো। নিশ্চয়ই ওরা ভুতুরে শেয়াল। ওদের অসাধ্য কিছুই নেই। বইটা ফেরত পাবার জন্যেই এই সর্বনাশটা করেছে, তাই না? তোমার কি মনে হয় না যে ওদের আর বেশি না ঘাঁটিয়ে বইটা ভালোই ভালোই ফেরত দেওয়াটাই? ভোলা কর্ত্রীমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তিনি কি বলতে চান তা বুঝতে চেষ্টা করে। কিন্তু মাকে কথা শেষ করতে না দিয়ে মনোজ চট করে মাথা তুলে দাঁত কিরমির করে বলে, কি বলছো মা? শয়তানদের আমি বই ফেরত? মনোজের বউ হঠাৎ কথার মোড় ফিরিয়ে দিয়ে বলেন, ওসব কথা এখন থাক, কাজের কথা বলো। আমাদের অবস্থাটা কি দাঁড়িয়েছে ভেবে দেখেছ কি? এখন আমরা না দক্ষিণে না উত্তরে, শূন্যে ঝুলছি। কি করতে চাও এখন তাই বলো। মনোজ বাঁ হাত দিয়ে কপাল টিপে ধরে মিনিট দুয়েক চুপ করে থাকে। তারপর ফাঁত করে একটা নিঃশ্বাস ফেলে বলে, রাজধানীর সব বিষয় সম্পত্তি বিক্রি করে ফেলেছি। সেখানে ফিরে গিয়ে দাঁড়াবার ঠাঁই নেই। তাছাড়া অনেক অলক্ষণে কাণ্ড সেখানে ঘটেছে। মায়ের কবর, সমাধি, মন্দির। না না না, রাজধানীতে এখন যাওয়া চলে না। দক্ষিণে নিশিন্দিপুরেই ফিরে যেতে হবে। ছেলের কথায় বাধা দিয়ে মা বলেন, দক্ষিণেও তো দাঁড়াবার ঠাঁই নেই। মায়াডাঙ্গার বাড়িঘর, বিষয় সম্পত্তি সবকিছুই তো বিক্রি করে এসেছি। তা তো শুনলাম, কিন্তু তবু ময়নাডাঙ্গাতেই চলো। আপাতত একটা বাড়ি ভাড়া করতে হবে, পরে ভেবে চিনতে পাকাপাকি ব্যবস্থা করা যাবে। মায়ের কথার জবাবে মনোজ বললে। নৌকা ঘুরে ছুটল দক্ষিণ মুখে। ফেরবার পথে চাকরদের আর সেই হই হুল্লোড় নেই। সব ঠান্ডা মেরে গেছে। মনিব মস্ত বড় চাকরি পেয়েছেন। তারাও এক একজন, কেউ কেটা বনে যাবে, ময়নাডাঙ্গা থেকে রাজধানীতে যাবার সময় তাদের সে কি দাপট। আর ফেরবার পথে সব যেন কেঁচো। নিশিন্দিপুর ঘাটের মাইলখানেক দক্ষিণে সোনামুখী নদীর একটা বাঁক। সেই বাঁকের পরেই ময়নাডাঙ্গা গ্রাম। মনোজদের নৌকা এসে ময়নাডাঙ্গার ঘাটে ভিড়ল। মেয়েরা রইল নৌকাতে, আর পুরুষরা ছুটল তাদের সেই পুরনো পাড়ায় ভাড়াটে বাড়ির খোঁজ করতে। ভাগ্য ভালোই বলতে হবে। নিশিন্দিপুরের এক জমিদারের পূর্বপুরুষের একটা বাগান বাড়ি অনেক দিন থেকে ময়নাডাঙ্গায় অমনি অমনি পড়ে আছে। জমিদার বাবু ময়নাডাঙ্গায় কোনো দিন আসেনও না, আর এই বাগান বাড়ি তার কোনো কাজেও লাগে না। দেখাশোনা করার জন্য বৃথা একজন মালি পুষতে হচ্ছে। কোনো ভাড়াটে পেলে তিনি বাড়িটা ভাড়া দিতেন, কিন্তু পাড়া গাঁয়ে কে বাড়ি ভাড়া নিতে আসবে? ময়নাডাঙ্গার এক ভদ্রলোকের মুখে এই খবর পেয়ে মনোজ তক্ষুনি একটা নৌকা ভাড়া করে নিশিন্দিপুরে গেল। জমিদার বাবু এক কথাতেই রাজি হলেন। বাগান বাড়ি ভাড়া করে সন্ধ্যা নাগাদ মনোজ হাসি মুখে ময়নাডাঙ্গায় ফিরে এলো। সবাই মিলে রাতটা ঘাটে বাঁধা নৌকাতেই কাটালে। পরদিন ভোরবেলা চাকরদের সঙ্গে করে মনোজ আবার নিশিন্দিপুরে গেল বাজার করতে। কিছু আসবাবপত্র আর থালা, ডেকচি, ঘটিবাটি, ঘড়া ইত্যাদি সংসারের 10টা দরকারি জিনিস কিনে নৌকা বোঝাই করে যখন তারা ময়নাডাঙ্গা ফিরল, তখন দুপুর পেরিয়ে গেছে। মনোজ নৌকা থেকে নেমে চাকরদের বললে, এই মালপত্রগুলো নিয়ে তোরা সোজা বাগান বাড়িতে যা। আর শোন, ঘরদোরগুলো একটু সাফসুফ করিস। মা, বউ আর চাকরানীদের নিয়ে আমি আসছি। নতুন করে পাতা সংসার গুছিয়ে গাছিয়ে নিতে 4-5 দিন কেটে যায়। দিন 7 পরে একদিন দুপুরের খাওয়া দাওয়ার পর মা, ছেলে ও বউ টাকা পয়সার হিসাব করতে বসেই তিনজনই মাথায় হাত দিয়ে বোকার মতো ওর মুখ চাওয়াচাওয়ি করে। কারো মুখে কথা সরে না। হায় হায় হায়,
কারি কারি টাকা তারা পানিতে ফেলেছে। মনোজ বাড়ি থেকে বেরোয় না, বাড়িতে বসে বসে আপন মনে ঘর যায়। পাড়াপড়শিরা ফিসফাস করে, ব্যাপার কি? সবকিছু বিক্রি সিক্রি করে এখানকার বাস তুলে দিয়ে নিজেদের দেশে যারা চলে গেল, তারা আবার এত তাড়াতাড়ি ফিরে এলো কেন? চাকর বাকরদের কাছে শুধলে তারা প্রশ্নটা এড়িয়ে যায়, বলে, মনিবের খুশি, আমরা কি বলবো বলুন? বড়লোকের বাড়ির চাকর কিনা, দেমাগে মাটিতে তাই পা পড়ে না। আর মনিবও জুটেছে তেমনই। আচ্ছা, লোক যা হোক, বাড়ি থেকে কর্তা বেরই হন না। লোকের মুখের তো আর কোনো খাজনা নেই, যার মুখে যা আসে তাই বলে। অবশেষে সাহসে ভর করে একজন দুজন করে পাড়াপড়শিরা মনোজদের বাড়িতে আসে। যারা আসে, মনোজ তাদের কাছে শেয়ালের শয়তানির আদ্যপান্ত কাহিনী বলে, কোনো কথাই গোপন করে না। এক মুখ থেকে 10 মুখে সে কথা ছড়ায়। সকাল, দুপুর, সন্ধ্যায় রোজই দলে দলে লোক আসে সামনাসামনি মনোজের মুখ থেকে এই তেলেসমাতি কাহিনী শুনতে। হপ্তাখানেকের মধ্যে এ তল্লাটের কারোরই আর এই আশ্চর্য কাহিনী অজানা রইল না। আশেপাশের 10 গাঁয়ের হাট বাজার, দোকানপাট, গঞ্জ, বন্দর, মেয়ে মহল ও বৈঠকখানায় দিন কয়েক চলল এই ভুতুরে শেয়ালদেরই আলাপ। লোকের মুখে এই আলাপ ছাড়া আর অন্য কোনো কথা নেই।